বিক্রি করে আমাদের সংসারটা চলতো গো। যেভাবে বর্ষা শুরু হয়েছে আমাদের আর আচার বিক্রি করা হবে না মনে হচ্ছে। আচার তো রোদে শুকোতে হয়, রোদ না হলে আচার বানাতে পারছি না। এদিকে আবার রসুনের দামও অনেক বেশি। বৃষ্টির জন্য সবকিছুর দাম আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। সংসার চালানো মুশকিল হয়ে যাবে, হাতে যে একদম টাকা পয়সা নেই। বৃষ্টি যে আরো জোরে হচ্ছে, বৃষ্টির তাণ্ডবে গাছগাছালি সব ভেঙে পড়ছে। দেখো চারিদিকে কেমন অন্ধকার হয়ে আসছে। মীরা, কি যে হবে! অভাবের তাড়নায় খাওয়া জুটছে না। এভাবে বৃষ্টি হলে তো মাথার উপর আশ্রয়টাও থাকবে না। এখানে বসে থাকা যাচ্ছে না, জল ছিটে আসছে। যে কোনো সময় মাটির ঘরটা ভেঙে পড়তে পারে। ওগো, এখন আমরা কি করব? কোথায় যাব? ঘরে যা আছে একটা বস্তায় ভরে আমাদের এখান থেকে চলে যেতে হবে। যত দেরি করব ততই আমাদের প্রাণের ঝুঁকি থাকবে। কি বলছো তুমি? এই ঘর ছেড়ে কোথায় যাব? আমাদের যেতেই হবে। বেঁচে থাকলে আবার আমরা ঘর তুলব। এখন তো অনেক বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কিভাবে বার হব? তাকিয়ে দেখো, এই জল ঘরের মধ্যে উঠে আসছে। আজকে রাতের মধ্যে এই ঘর পুরো জলের নিচে তলিয়ে যাবে। কি সর্বনাশ! দেখো দেখো, ঘরের মধ্যে জল ঢুকে পড়েছে। চলো আমরা ঘরের ভিতরে খাটের ওপর গিয়ে বসি। খাটে বসবার সময় নেই এখন। আমাদের আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। ঘরের পেছন দিকটা ভাঙতে শুরু করেছে বাবা। আমি তাহলে বস্তায় কিছু জিনিসপত্র ভরে নিই। কিচ্ছু ভরতে হবে না, আগে আমরা বাঁচি। জল ঘরের মধ্যে অনেক জোরে আসছে। এত জোরে কিসের শব্দ হলো? এ কি ঘরের পেছন দিকটা একেবারে ভেঙে পড়েছে, ওরে বাবা! অনেকদিন পরে এলাম পাখি শিকার করতে। আজকে কোনো পাখি দেখছি না। ঝড় বৃষ্টিতে মনে হয় সব পাখি শেষ হয়ে গেছে। বনের মধ্যে কেমন কাদা, হাঁটা যাচ্ছে না। কাদা হবে না? এইসব জায়গা জলে যে ডুবেছিল, জল সরে গেছে ঠিকই, কিন্তু কাদা কাদা ভাব রয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই সব শুকিয়ে যাবে। চল, আজকে পাখি শিকার করতে হবে না। এমনি প্রাকৃতিক দুর্যোগের জন্য পাখি সব মারা গেছে। আবার আমরা যদি শিকার করি তাহলে তো পাখি বলে কিছু থাকবে না। এসেছি যখন একটা পাখি তো শিকার করেই যাব, খালি হাতে ফিরবো না। না রে বন্ধু, আমার একদম ভালো লাগছে না। বাড়ি চল। ওদিকটা একবার দেখি। বিজয় দেখ, খালের পাশে মনে হচ্ছে দুজন মানুষ পড়ে আছে। হ্যাঁ, একজন মহিলা আর একজন পুরুষ মানুষ। তাই তো, চল তো কাছে গিয়ে দেখি। খুব খারাপ লাগছে এদের দেখে। নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখি। নিঃশ্বাস নিচ্ছে তো, এরা বেঁচে আছে। এখান থেকে এদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে গেলে হয়তো সুস্থ হয়ে যাবে। আমাদের গাড়ি আছে তো মেন রোডে। কষ্ট করে বনটা পার করে গাড়িতে তুলতে হবে। এই বন্ধু, চল চল, দুজনে ধরাধরি করে নিয়ে যাই। ঠিক বলেছিস। তোমার কি হয়েছিল? তোমরা খালের পাড়ে পড়েছিলে কেন? আমাদের ঘরের মধ্যে জল উঠে গেছিল। আমরা দ্রুত বাড়ি থেকে বের হতে যাচ্ছি, এই সময় আমাদের মাটির ঘর ভেঙে পড়ে। তারপর জল বাড়তেই থাকে, আমরা আর বার হতে পারিনি। দুজন মিলে একটা গাছের ডাল ধরেছিলাম। জলের স্রোতে কোন দিকে যে আমাদের ভাসিয়ে নিয়ে গেছিল কিছুই বুঝতে পারিনি। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমরা হাসপাতালে। আমার ভাইপো তোমাদের হাসপাতালে নিয়ে গেছিল। তোমাদের বাড়িঘর তো সব ভেঙে গেছে। তোমাদের যদি কোনো অসুবিধে না হয় এখানে থাকতে পারো। আপনার অনেক দয়া, আমাদের এখানে একটা কাজের ব্যবস্থা করে দিন। আমরা এমনি এমনি আপনার বাড়িতে থাকতে পারবো না। হ্যাঁ বাবু, আমাদের কাজের ব্যবস্থা করে দিন না। তোমরা কি ধরনের কাজ করতে পারো? ঘরের কাজ সব করতে পারি। রান্না করা, ঘর গোছানো থেকে শুরু করে প্রায় সব ধরনের কাজ করতে পারি। এ তো ভালো কথা। নিজের মনে করে তোমরা এই বাড়িতে থাকতে পারো। আমার নিজের বলতে আছে ভাই, ভাইয়ের বউ আর ভাইপো। আপনার ছেলে মেয়ে নাই বাবু? সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে আমার আর বিয়ে করা হয়নি। তোমরা এ বাড়িতে নিজেদের মনে করে কাজ করো। আর কোনো অসুবিধে হলে আমাকে জানাবে। আপনি একদম চিন্তা করবেন না, আমরা সব কাজ করে দেব। তোমরা নিচ তলায় ওই পাশের ঘরটাতে থাকবে। দোতলায় আমার ভাইয়ের পরিবার থাকে। ওদের কখন কি দরকার হয় খেয়াল রাখবে। আগে আপনি একদম ভাববেন না, আমরা আজকে থেকেই কাজ শুরু করে দেব। বেশ। তুই কাদের বাড়িতে নিয়ে এসেছিস? তোর কি কোনো বিবেক বুদ্ধি হবে না? মা, কি যে বলো তুমি! বিপদে মানুষের পাশে দাঁড়ানো উচিত, এটা তো তোমার জানা কথা নাকি?
তাই বলে তাদের একেবারে বাড়িতে নিয়ে আসতে হবে। ভালোই তো হয়েছে মা, তোমার অনেক সুবিধে হলো। কাজের মাসি কয়েকদিন ধরে আসছে না, তুমি তো রোজ বকাবকি করো কাজের মাসি আসছে না বলে। দেখো ওরা কি সুন্দর বাড়ির কাজ গুছিয়ে করে। তো জেঠুর ওখানে তোদের নিয়ে যেতে পারতিস, যা আদিক্ষেতা দেখলে একেবারে শরীর জ্বলে যায়। জেঠুর উপর তুমি এত রেগে থাকো কেন মা? জেঠু ভালো মানুষ, আর তুমি কিনা জেঠুর উপর রাগ করো। শোন, ওই অজয় আর মীরা এখানে কেন আছে তুই কি জানিস? লোভে আছে। বিশাল বাড়ি আর সম্পত্তির লোভ ওরা সামলাতে পারছে না, তাই এখানে পড়ে আছে। তোমার চিন্তা ভাবনা একটু পরিবর্তন করো। যে এ বাড়িতে আসে তুমি তাকেই বলো সম্পত্তি লোভে এ বাড়িতে এসেছে। একদিন বুঝবি। কি বুঝবো? এই সম্পত্তি সব জেঠুর। জেঠু অনেক পরিশ্রম করে বাড়ি গাড়ি সব করেছে। আচ্ছা মা বলো তো, জেঠু সম্পত্তির উপর তোমার এত লোভ কেন? লোভের কি আছে? এই সব কিছু তো একদিন তোর হবে। মা, আমার সম্পত্তির উপর কোনো লোভ নেই। আমি পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই। আজকাল চাকরি করে আর কতই বা মাইনে পাওয়া যায়? চাকরির টাকা দিয়ে কি আর জীবন চলে বাবা? এসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমি তোর মা, আমি তোর জন্য ভাববো না তো কে ভাববে? তোমার সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। আমি আমার বন্ধু দীপের বাড়িতে যাচ্ছি, আজকে রাতে ফিরবো না। ভালো কথা বললেই তো তোর রাগ হয়। বুঝলি অজয়, গ্রামের মহাজন হওয়া অনেক ঝামেলা। বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আমার কাছে আসে। মাঝে মাঝে মজার ঘটনা ঘটে। হ্যাঁ, বাবু, কি ধরনের মজার ঘটনা ঘটে? একটা মজার ঘটনা তোকে বলি। আমাদের গ্রামের ওই কিরণ নামের একজন ছেলে ছিল। ছেলেটা দেখতে বেশ ভালো ছিল, কিন্তু তার বিয়ে হতো না। কেন? সে কি কোনো কাজ করতো না? কাজ করতো, কিন্তু খুব খুঁতখুঁতে ছিল। সামান্য এদিক ওদিক হলেই ভুল ধরতো। খুঁতখুঁতে মানুষ নিয়ে খুব সমস্যা। তারপর কি হয়েছিল? অনেক খোঁজাখুঁজির পর মায়া নামের একজনকে পছন্দ করেছিল। মায়া দেখতে অনেক সুন্দরী ছিল, কিন্তু মায়া কিছুতেই কিরণকে পছন্দ করত না। তাহলে কি কিরণের বিয়ে হয়নি? বিয়ে হয়েছিল, কিন্তু মায়ার একটা শর্ত ছিল। মায়া বলেছিল আমাকে বিয়ে করতে হলে রান্নার প্রতিযোগিতা করতে হবে। যদি এই প্রতিযোগিতায় কিরণ জিততে পারে তাহলে মায়া কিরণকে বিয়ে করবে। দারুণ মজার ঘটনা। রান্নার প্রতিযোগিতাটা কি হয়েছিল? গ্রামের বটগাছের নিচে হয়েছিল। সেখানে বিচারক হিসেবে আমি উপস্থিত ছিলাম। গ্রামের মানুষ একেবারে ঘিরে ছিল সব। তারপর কি হয়েছিল বাবু? তারপর আমার তস হয়েছে না আর। মায়া আর কিরণ রান্না শুরু করে। দুজন খুব মনোযোগ দিয়ে রান্না করতে থাকে। তারপর হলো কি, গাছের ওপর থেকে একটা পাখি পটি করে দিল। সে পটি পড়ল সোজা কিরণের রান্নার উপর। তারপর কি হলো? কি আর হবে, গ্রামের লোকজন চিৎকার করে হাসাহাসি শুরু করে দিল। মায়া সবার সামনে জানিয়ে দিল কিরণ ভালো ছেলে, ওকে বিয়ে করব। তারপর কিছুদিনের মধ্যেই ওদের ধুমধাম করে বিয়ে হয়ে গেছিল। অনেক মজা পেলাম। এমন মজার ঘটনা আরো শুনবো। আজকে না, তোকে আরেক দিন আর একটা মজার ঘটনা শোনাবো। আচ্ছা বাবু, আচ্ছা। তোমার ছেলে কি কখনো নিজের ভালো বুঝবে না? কেন, আমার ছেলে আবার কি করলো? ওকে তো বুঝতে হবে ওই সম্পত্তির মালিক একদিন ওকেই হতে হবে, কিন্তু ওর তো এই বাড়ি গাড়ির ওপর কোনো আগ্রহ নেই। তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। দাদার দিন প্রায় শেষের দিকে। সৎ দাদা কখনো আপন হয় না। আমি কোনোদিন মন থেকে দাদাকে আপন করতে পারিনি। ছোট থেকে দেখছি সবাই আমার দাদাকে বেশি ভালোবাসতো। এমনকি আমার নিজের মাকেও দেখেছি দাদার থেকে দাদাকে বেশি ভালোবাসতে। দাদা তো সারাদিন ওই অজয় আর মীরাকে নিয়ে আধিক্যতা করে। এই বাড়ি ওদের আশ্রয় দেওয়ার কি কোনো দরকার ছিল? ওদের আশ্রয় দিয়ে ভালোই করেছে। তুমি ঠিক কি করতে চাইছো আমাকে একটু বুঝিয়েও বলো তো। গভীর রাতে বালিশ চাপা দিয়ে দাদাকে শেষ করে দেব। এইসব তুমি কি বলছো? আমরা তো ধরা পড়ে যাব। আরে আমাদের কিছুই হবে না, সব দোষ দেব ওই অজয় আর মীরাকে। ওদের উপর দোষ চাপিয়ে দিলে আমাদের কিছু হবে না, কিছু না। ভালো বুদ্ধি করেছো। ওদের শেষ করে দিলে এই সম্পত্তি নিয়ে আর চিন্তা থাকবে না। দাদাকে শেষ না করে দিলে এই সম্পত্তির অর্ধেক গরিব অসহায়দের দিয়ে দেবো। দাদা একদিন খেতে কথা বলেছিল। দাদার সবকিছুতেই বাড়াবাড়ি। বাড়াবাড়ি আর বেশি দিন করতে পারবে না। তুমি কেন আমার সাথে যাচ্ছ? দুজন একসাথে গেলে মহাজন খোঁজ করবে।
আমি বলে এসেছি, বলেছি আমরা হাটে রসুনের আচার বিক্রি করতে যাচ্ছি। এই মহাজন বাবু রাজি হলেন? কেন হবে না, বললো সারাদিন বাড়ি থাকাচ্ছে, মাঝে মাঝে বাইরে বার হওয়া ভালো। মহাজনকে আজ রসুনের আচার খেতে দিয়েছিলাম, উনি খুব প্রশংসা করেছেন। আমরা আবার আচার তৈরি করা শুরু করে ভালো করেছি। আমাদের নিজের বাড়ি এবার ফিরে যেতে হবে, আচার বিক্রি করে টাকা গোছাতে হবে। বাড়িটা তো ভেঙে জলের সাথে একেবারে মিশে গেছে। তুমি একদম ঠিক বলেছো, পরের বাড়ি আর কতদিন থাকবো? এবারই ছোট বাবু আর মেম সাহেবের আচরণ খুবই খারাপ, আমরা তো কিছু বলতেও পারি না। বিজয় ওদের সন্তান হলেও একদম ওদের মতো হয়নি। বিজয়ের স্বভাব একেবারে মহাজনের মতো। মহাজন মাটির মানুষ, ওনার মতো মানুষ হয় না। উনি আশ্রয় না দিলে আমাদের বিপদে পড়তে হতো। সত্যি গো, উনি মহান মানুষ। ছোট মেম সাহেব আজকে সকালে আমাকে বললো আমরা নাকি লোভে পড়ে আছি, অন্যের বাড়িতে থাকি, আমাদের কোনো লজ্জা নেই, আরো কত কি। কথা শুনতে ভালো লাগে না। আমরা কি বসে খাই নাকি? সারাদিন দুজনে কাজ করি, গাছে পানি দেওয়া, বাজার করা, গাড়ি ধোয়া সব আমি করি, আর তুমি তো ঘরের কাজ সব করো। এসব চোখে দেখে না, ওদের মনে শুধু শয়তানি। যাক গিয়ে এসব কথা এখন বাদ দাও, আমরা হাটে প্রায় চলেই এসেছি। একটা কথা ভাবছি, দাদা আবার জোরে চিৎকার দেবে না তো? চিৎকার করলে তো আমরা বিপদে পড়ে যাবো। না না, এমন কিছু হবে না। দাদা রাতে তো রোজ ওষুধ খায়, আজকে দাদার ঔষধ আমি দিয়েছিলাম। দাদার ওষুধের বদলে আমি চেতনানাশক ঔষধ দিয়েছিলাম। দাদার জ্ঞান নেই, এই ঔষধ একবার খেললে সে একেবারে মরার মতো পড়ে থাকবে। বাবা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। সবাই ঘুমিয়েছে তো, এইদিকে কেউ আসলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এখন রাত 2টো বাজে, এত রাতে আবার জেগে থাকবে কে? বাবা, মা, তোমরা এত রাতে এখানে কি করছো? জেঠুর ঘরের সামনে দাঁড়িয়ে আছো কেন? একটা দরকারে এসেছিলাম, কিন্তু তুই এখানে কেন? ঘরে জল ছিল না, জল নিতে এসে দেখি তোমরা এখানে দাঁড়িয়ে আছো। এখন ঘরে যা বাবা, ঘুমিয়ে পড় গিয়ে। আমি তো ঘুমাবো, তোমরাও এখান থেকে চলো। জেঠুর ঘরের সামনে দাঁড়িয়ে কথা বললে ঘুমের অসুবিধে হতে পারে। তুই জানা আমরা আসছি তো, ইয়ে বলছি। আজ মনে হচ্ছে হবে না, ছেলেটা আমার আর আসার সময় পেল না। যা করতে হবে আজ কি করতে হবে, চলো চলো দাদার ঘরে যাই, চলো। দাদা কেমন অজ্ঞান হয়ে পড়ে আছি। শেষ করে দিয়েছি। পৃথিবী থেকে বিদায় নিল জনগণের বন্ধু মহাজন। হায় রে মহাজন, সৎ ভাইয়ের হাতে জীবন দিতে হলো। চলো এবার এখান থেকে আমরা যাই, এখানে দাঁড়িয়ে থাকা মানে বিপদ ডেকে আনা। ওদিকে আবার অর্ধেক রাতে উঠে বসে থাকে মীরা আর অজয়, ওদের জন্য তো কিছু করেও শান্তি নেই। চলো চলো চলো, ঘরে গিয়ে কথা বলি, চলো চলো চলো। বাবু উঠুন, আপনি তো রোজ এত দেরি করে ঘুম থেকে উঠছেন না। আপনাকে কখন থেকে ডাকছে, কিন্তু আপনি সাড়া দিচ্ছেন না। আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি, নাস্তা করে ঔষধ খাবেন। এখনো উঠছেন না কেন? গায়ে হাত দিয়ে কি ডাকবো? কি বাবু, শরীর এমন শীতল হয়ে আছে কেন? কে কোথায় আছো, এদিকে এসো সবাই। কি হয়েছে, এত ডাকছো কেন? দেখো মহাজন বাবু উঠছে না, গায়ে হাত দিয়ে দেখি কেমন শীতল হয়ে আছে। কি বলছো তুমি? কালকে রাতেও তো একেবারে সুস্থ ছিল, হঠাৎ করে কি এমন হলো? দাদা, দাদা আপনার কি হলো? এখন কাকে দাদা বলে ডাকবো? ওগো তুমি কোথায়? দেখো এই শয়তান দুজন দাদাকে শেষ করে দিয়েছে। এসব আপনি কি বলছেন? মহাজন বাবু আমাদের কাছে একজন মহান মানুষ, ওনার কোনো ক্ষতি আমরা করতে পারি না। এইসব ভুলভাল কথা একদম বলবেন না। তোমরা তো দাদার সাথে সব সময় থাকো, দাদাকে তোমরাই খুন করেছো। আমরা বাবুর কিছুই করিনি, আপনি আমাদের মিথ্যে দোষারোপ করছেন। কি হয়েছে? তোমরা এত চেঁচামেচি করছো কেন? তো জেঠু আমাদের ছেড়ে চলে গেছে, এই শয়তান দুজন তো জেঠুকে খুন করেছে, ওদেরকে আমরা ছাড়বো না। এসব তুমি কি বলছো? আমার জেঠুর কিছুই হতে পারে না। ও ওনাকে ছাড়া আমি পিকতে হাঁকবো কিভাবে? তুমি এভাবে যেতে পারো না, তুমি আমাদের আদর্শ। তোমার আদর্শ মেনে চলবার চেষ্টা করি, এখন আমার কি হবে? বিশ্বাস করুন, আমরা কিছু করি না, আমাদের দোষ দেবেন না। আমি থানায় যাচ্ছি। সত্যি যদি ওরা আমার জেঠুর খুন করে থাকে, তাহলে ওদের অবস্থা অনেক অনেক ভয়ঙ্কর হবে। ওরে, মন খারাপ করে আর কি করবি বল? যা হওয়ার তো হয়ে গেছে, মানুষ তো সারা জীবন আর বেঁচে থাকে না। তুই তো জানিস আমি জেঠুকে কত ভালোবাসি। কোনো কিছু আমার ভালো লাগছে না।
বুকের মধ্যে হু হু করে উঠছে রে। চল চল কোথাও গিয়ে কিছুদিন ঘুরে আসি, দেখবি মনটা একেবারে ভালো হয়ে যাবে। না রে, কোথাও যাব না। আজকে তুই জোর করলি তাই তোর সাথে শহরের দিকে যাচ্ছি। আমরা সেদিন ওই অজয় আর মীরাকে বাঁচালাম, আর ওরা কিনা এত বড় ক্ষতি করলো। ওদের উপকার করাটা মহা অন্যায় হয়ে গেছে। ঠিক বলেছিস, সবচেয়ে বড় ভুল হয়েছে আশ্রয় দিয়ে। কি দরকার ছিল আশ্রয় দেওয়ার? আমার জেঠু নিজের বিপদ ডেকে নিয়ে এসেছিল। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী জেঠুকে ওই চেতনানাশক ওষুধ খাইয়ে রাতে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে, কিন্তু ওরা কখন মারলো জেঠুকে? এ তো ভয়ানক ব্যাপার। ওদের দেখে তো মনে হয় না ওরা এমন ভয়ঙ্কর। দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। সত্যি রে বিজয়, এই গাড়ি থেকে নেমে রাস্তা ধারে দাঁড়াই, প্রকৃতিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি, বুঝলি? আজকাল আমার কিচ্ছু ভাল লাগছে না। চারপাশটা অনেক সুন্দর না? খুবই সুন্দর। দীপ, আমি সিদ্ধান্ত নিয়েছি আর কখনো পাখি শিকার করব না। পাখি হলো প্রকৃতির একটা অংশ। আজকে থেকে আমিও প্রতিজ্ঞা করলাম, আমিও আর পাখি শিকার করব না। কি গো, কি রান্না করছো? হ্যাঁ, এখন থেকে সবকিছু আমাদের। আমরা যদি এই কাজটা না করতাম দাদা এইসব দান করে দিত। হ্যাঁ, আর বলতে, আজকে খাসির মাংস আর ইলিশ মাছ রান্না করেছি, তোমার প্রিয় খাবার। খাসির মাংস হলে তো তোমার আর কিছুই লাগে না। আচ্ছা, আমার ছেলেটা কোথায় থাকে? সারাদিন ওকে দেখি না যে। কোথায় আবার, ওর বন্ধু দ্বীপ আছে, তার সাথেই থাকে সারাদিন। ইদানিং তো একেবারে বাড়ি থাকে না। জেঠুকে অনেক ভালোবাসতো, জেঠু শোকে একদম বাড়ি থাকে না। পাগলটা নিজের ভালো কবে বুঝবে কে জানে। আমরা তো ওর জন্য সবই করি, তো ও যাতে ভবিষ্যতে সুখে শান্তিতে থাকতে পারে সেটাই তোমাদের ভাবতে হয়। এখন থেকে সবকিছুই ওর, ও না বুঝলে আমাদের তোর ভালোটা বুঝতে হবে। নিখিল বাবু আছে? কে এলো আবার এই অসময়ে? যাই গিয়ে দেখে আসি। নিখিল বাবু আছে? আমি নিখিল। এই গ্রামে যে আশ্রম আছে আমি সেখান থেকে এসেছি। কি বলতে চাইছেন সেটাকে বলুন। গত বছর মহাজন তার সম্পত্তির অর্ধেক আশ্রমে দান করে গেছে। উনি বলেছিল ওনার মৃত্যুর পর সম্পত্তি আশ্রমের নামে করা হয়ে যাবে। মিথ্যে কথা, আমি আমি বিশ্বাস করি না। আপনি এখান থেকে যান যান, ধান্দা করতে এসছেন। ধান্দা। দেখুন, আমি সব প্রমাণ এনেছি। এই দেখুন এই কাগজ, এখানে কি লেখা আছে পড়ে দেখুন, ওনার সইও করা আছে। এইসব কাগজ আমি দেখতে চাই না। আর দাদা যদি আশ্রমে জমি দান করে থাকে, আমরা সেই দান ফিরিয়ে নেব। এইসব জমি জায়গা এখন থেকে আমাদের। আমরা যা বলবো তাই হবে। দানের জমি আপনারা ভোগ করবেন, এ কেমন কথা? আপনারা কিন্তু কাজটা ভালো করছেন না, আপনাদের ভালো হবে না। আমাদের ভালো হবে কি হবে না সেটা দেখবার দায়িত্ব আপনার না। আপনি কোথায় যান, যান যান যান। আমি যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি আপনাদের কিন্তু ভালো হবে না। এখনো বলছি স্বীকার কর, নইলে তোদের শরীরে গরম জল দেবো বলে দিলাম। আমরা খুন করিনি। আমরা কেন ধরে এনেছেন? উনি অনেক ভালো মানুষ ছিলেন, আমরা কেন ওনাকে খুন করতে যাব? লাঠির বাড়ি তোদের পিঠে কম পড়েছে রে। এই সুকেন, কোথায় তুই? শরীর গরম জল ঢেলে দে তো। আমাদের কথা বিশ্বাস করুন, আমরা এই কাজ করিনি। আমরা তো ওনাকে মারিনি। ওনাকে মেরে আমাদের লাভটা কি? আমাদের মেরে ফেললেও আমরা যা করিনি তা বলতে পারবো না। আমরা মেরে ফেলুন, কোনো পাপ কাজ আমরা করিনি, কোনোদিনও করব না। এদিকে চোরের মায়ের বড়রা, আমার দ্বারা হবে না। এই সুকেনকে পাঠিয়ে দিচ্ছে ওর কলা। ওইসব কি হচ্ছে? কোনো অন্যায় না করেও আমরা আজ খুনি, আমাদের কি শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলতে হবে? আমাদের কিছু হবে না গো, ওপরওয়ালা আছে। কিন্তু কবে আমরা মুক্তি পাবো? পুলিশের কাছে মার খেয়ে কি আমাদের জীবন শেষ হয়ে যাবে? আমি একদম নিশ্চিত হয়ে বলছি, মহাজনকে খুন করেছে বিজয়ের মা আর বাবা। ওরা সুযোগ পেলেই মহাজনের নামে বদনাম করতো। পুলিশ আমাদের কথা কিছু বিশ্বাস করবে না। আমিও সেটাই মনে করি, ওরা ফোন করেছে। আচ্ছা, পুলিশের সাথে করে এই বিষয় নিয়ে কথা বললে হয় না? ওপরওয়ালাকে ডাকো গো, এখন ওনাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। যার জন্য এসব করলাম সেই কিনা কেমন হয়ে যাচ্ছে। আমাদের সাথে কথা বলে না, ঠিক মতো খাওয়া দাওয়া করেন। আমরা কি ভুল করলাম? তুমি কি যে বলো না, আমরা একদম ভুল করিনি। এখন এই বাড়িতে স্বাধীন হয়ে ঘুরে বেড়াতে পারি আমরা। আগে তো কিছু করতে গেলে মনের মধ্যে কেমন একটা হতো। তা অবশ্য তুমি ঠিক বলেছ। আমার শুধু খারাপ লাগছে ছেলেটার কথা ভেবে। ও কিছু সন্দেহ করছে না তো? করতেও পারে। জানো, কাল রাতে আমাকে জিজ্ঞেস করছিল সেদিন রাতে আমরা দাদার ঘরের সামনে কি করছিলাম। আরো বলছিল
তোমরা ওইখানে ছিলে, তাহলে অজয় আর মীরা এসে কখন জেঠুকে খুন করলো? আরো অনেক কিছু জিজ্ঞেস করছিল। তাহলে তো মহা বিপদ। ও যদি সন্দেহ করে তাহলে তো আমাদের রক্ষে থাকবে না। যাই বলো, নিজের বাবা মাকে খুনই ভাববে না। আমার শরীরটা খুব খারাপ লাগছে। হঠাৎ করে মাথাটা কেমন ব্যথা করছে, মনে হচ্ছে মাথার মধ্যে সবকিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে গো। হ্যালো, কে বলছেন? কি বললেন আপনি? কে হতে পারে না, আপনি ভুল বলছেন। ভালো করে খোঁজ নিন। আমার ছেলে অ্যাক্সিডেন্ট করতে পারে না, ওর কিছু হতে পারে না। কি হয়েছে আমার ছেলের? তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে আছে। তোমার ছেলের অবস্থা একদম ভালো না, ব্লাড দেওয়া হয়েছে। আমাদের এখনই হাসপাতালে যেতে হবে। বাবা, তোর কিছু হলে যে আমাদের জীবন শেষ হয়ে যাবে রে। তোমরাই তো আমাকে শেষ করে দিয়েছো। থানা থেকে যখন আমার কাছে খবর আসলো তোমরা জেঠুকে খুন করেছো, তখন আমি কেমন যেন হয়ে গেছিলাম। এরপর সামনে থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল, তারপর আর কিছু মনে নেই। বাবা, তুই আমাদের ক্ষমা করে দে, আমরা ভুল করেছি। তোমরা অজয় আর মীরার কাছে ক্ষমা চাও। তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দিও। বিজয়, এবার আপনার বাবা মাকে আমার সাথে যেতে হবে। আপনার সাথে দেখা করানোর জন্য অপেক্ষা করছিলাম, আমার সময় নিতে পারছি না। আচ্ছা আচ্ছা, নিয়ে যান। আমরাও এবার যাব। আপনি সুস্থ হয়ে উঠেছেন, এর চাইতে ভালো আর কিছু হতে পারে না। কোথায় যাবেন? আপনাদের তো ঘরবাড়ি কিছুই নেই। আপনাদের আমি বাধা দেব না, কিন্তু আমি তো পুরোপুরি সুস্থ হইনি। যতদিন সুস্থ না হচ্ছি ততদিন আমাদের বাড়িতে থেকে যান। এর মধ্যে আপনারা ঘরটাও তুলতে পারবেন। ঘরটা তুলতে যা টাকা লাগে আমি দেব, পরে না হয় পরিশোধ করে দেবেন। ঠিক আছে, আপনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আপনাদের বাড়িতে থেকে যাব। তবে মহাজন আর বিজয়ের কথা সারা জীবন মনে রাখবো। ওরা ছিল বলে আমরা আবার নতুন জীবন পেয়েছি। নিজের বাড়ি থাকার মধ্যে আলাদা শান্তি আছে। হাজার বিপদ হলেও আমরা আর কোনোদিন পরের বাড়ি গিয়ে উঠবো না। হ্যাঁ, বর্ষার তাণ্ডবে ভেঙে যাওয়া বাড়িতেই আমাদের পরম সুখ। যতই বিপদ আসুক না কেন, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। সে তো বটে, ওদের আমরা বলতে পারবো না। শোনো, আমি আবার আচার তৈরি করব, আর তুমি সে আচার হাটে বিক্রি করবে। আমি আজকে থেকে আচার তৈরি করব, তুমি দোকান থেকে সব উপকরণ নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, আমি এক